নমস্কার। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে চর্চা করব। এই বিষয়টির যে সমস্ত মৌলিক ধারণা রয়েছে, সে মৌলিক ধারণাগুলোকে নিয়ে কতগুলি যৌক্তিক বিচার আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে চর্চা করব, সে বিষয়টি হলো থিওরি অফ সোশ্যাল মুভমেন্ট। আমাদেরকে মনে রাখা দরকার, সমাজতত্ত্ব বা সমাজ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো থিওরি অফ সোশ্যাল মুভমেন্ট। তাহলে সোশ্যাল মুভমেন্ট বলতে সাধারণভাবে আমরা কি বুঝি, সেইটিকে সংক্ষেপে আমাদের বুঝে নেওয়া দরকার। মুভমেন্ট শব্দটি সমাজতত্ত্বের পরিভাষায় প্রতিবাদ বা কোনো কিছুর বিরোধিতা করা অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ যখন দুই বা তার বেশি মানুষ একযোগে সমষ্টিবদ্ধ হয়ে সুসংগঠিত রূপে কোনো অন্যায় এর বিরুদ্ধে কিংবা নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য বা অধিকারের লড়াই লড়তে গিয়ে যখন কোনো অপশক্তি বা কোনো প্রতিকূল পরিস্থিতির বিরোধিতা করে, তখন সাধারণভাবে তাকে আমরা সোশ্যাল মুভমেন্ট বলে উল্লেখ করে থাকি। সোশ্যাল মুভমেন্ট বাস্তবিক ক্ষেত্রে কী কী কারণের জন্য হয়, সেই বিষয় সম্পর্কে বিচার বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজতত্ত্ববিদগণ তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন। তাদের যে অনুশীলন বা তাদের যে মতামত বা চিন্তাভাবনা, সে মতামত বা চিন্তাভাবনা বা তাদের যে দৃষ্টিভঙ্গি, তার উপর ভিত্তি করে বিশেষ রকমের তাত্ত্বিক প্রেক্ষিত বা প্রেক্ষাপট নির্মিত হয়েছে। সে তাত্ত্বিক প্রেক্ষিত বা প্রেক্ষাপটকে সাধারণভাবে সমাজতত্ত্বের পরিভাষায় থিওরি অফ সোশ্যাল মুভমেন্ট বলে চিহ্নিত করা হয়েছে বা আখ্যায়িত করা হয়। তাহলে যাই হোক, আজকে আমরা আলোচনা করব থিওরি অফ সোশ্যাল মুভমেন্ট, অর্থাৎ সোশ্যাল মুভমেন্ট কেন, কি বা কিভাবে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সদর্থক উত্তর অন্বেষণের ক্ষেত্রে বা সরবরাহের ক্ষেত্রে এই থিওরি অফ সোশ্যাল মুভমেন্টের বিশেষ রকমের গুরুত্ব বা প্রাসঙ্গিকতা রয়েছে। তাহলে আজকে আমরা শুরু করব থিওরি অফ সোশ্যাল মুভমেন্ট। যে সমস্ত জনপ্রিয় থিওরি রয়েছে, তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ থিওরি হিসেবে বলা হয়েছে ডিপ্রাইভেশন থিওরি। তাহলে ডিপ্রাইভেশন থিওরি অফ সোশ্যাল মুভমেন্ট, ডিপ্রাইভেশন কথাটির মধ্যে দেখুন একটি গুরুত্বপূর্ণ শব্দ উল্লেখ করা রয়েছে, সে হচ্ছে ডিপ্রাইভ। ডিপ্রাইভ শব্দটি মূলত ব্যবহার করা হয় যে যখন কোনো জনগোষ্ঠী বা জনসম্প্রদায় তাদের যে মৌলিক বা তাদের যে ন্যূনতম চাহিদা, তাদের যে ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হয়, তাদের ন্যূনতম সম্মান থেকে, মর্যাদা থেকে বঞ্চিত হয়। এই বঞ্চিত হওয়ার মধ্য দিয়ে তারা যখন সমাজে এক বিশেষ স্থান বা তাদের যে মর্যাদা যে পরিস্থিতিতে প্রতিষ্ঠিত হয় বা যে স্থানে বিশেষিত হয়, সেই স্থানকেই বলা হয় সাধারণভাবে ডিপ্রাইভেশন বা বঞ্চিত শ্রেণী বা বঞ্চিত জনগোষ্ঠী। এই বঞ্চিত জনগোষ্ঠী যখন তাদের তারা বঞ্চনার শিকার হয়ে বঞ্চনার বিরুদ্ধে যখন একযোগে সমষ্টিগতভাবে প্রতিবাদ করে, তখন তাকে সাধারণভাবে সোশ্যাল মুভমেন্ট বলে উল্লেখ করা হয়। যাই হোক, এই থিওরির যে মূল বিবেচ্য বিষয়, সে বিষয়গুলি সম্পর্কে এখন আমরা আলোচনা করব। প্রথমে বলা হয়েছে, দিস থিওরি রিলাইজ এ ফান্ডামেন্টাল কজ অফ সোশ্যাল মুভমেন্ট ইজ, বলছে সোশ্যাল মুভমেন্টের একটি অপরিহার্য কারণ হচ্ছে কি? অপরিহার্য কারণ হচ্ছে ডিপ্রাইভেশন অফ এ সার্টেন গ্রুপ অফ পিপল ইন রেসপেক্ট টু অ্যাসেস দ্য স্পেসিফিক সার্ভিস, গুড অ্যান্ড রিসোর্সেস। এখানে বলা হচ্ছে যে সমাজের অন্তর্ভুক্ত কোনো বিশেষ জনগোষ্ঠী বা যে বিশেষ জনসম্প্রদায় যারা বিভিন্ন রকমের পরিষেবা, যেমন মূলত বলা হয়েছে কোনো বিশেষ পরিষেবা বা কোনো রকম বিশেষ বিশেষ পণ্য বা কোনো রকম বিশেষ সম্পদ, সম্পদ, পণ্য বা পরিষেবা, সম্পদ, পণ্য বা পরিষেবা থেকে যখন বঞ্চিত হয়, অর্থাৎ যখন তারা অ্যাক্সেস করতে পারে না, কোনো রিসোর্স তাদের অ্যাক্সেস করতে পারে না, তাদের কাছে রিসোর্সের অ্যাভেলেবিলিটির তারা রিসোর্স তাদের কাছে আছে বা তাদের বেঁচে থাকার জন্য রিসোর্সের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু তারা সেই রিসোর্সকে অ্যাক্সেস করতে পারে না এবং সেই অ্যাক্সেস করার ক্ষেত্রে তারা বঞ্চিত, তারা ডিপ্রাইভড।
এই ডিপ্রাইভড শ্রেণী বা এই ডিপ্রাইভড ক্লাস বা এই ডিপ্রাইভড জনগোষ্ঠী যখন তাদের এই বঞ্চনার প্রতিবাদ, বঞ্চনাকে উপেক্ষা করার জন্য বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে বা সোচ্চার হয়, তখনই কিন্তু একটি বিশেষ আন্দোলনের রূপরেখা নির্মিত হয়, যাকে আমরা সামাজিক আন্দোলন বলে উল্লেখ করতে পারি। তাহলে সামাজিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে এখানে এই থিওরিতে উল্লেখ করা হয়েছে ডিপ্রাইভেশন। আমরা জানি বিভিন্নভাবে সমাজে জনগোষ্ঠী বা জনসম্প্রদায় শোষিত হয় বা লাঞ্ছিত হয় বা অবহেলিত হয়। এই বিষয়টি আমরা জানি। কখনো কখনো এখানে দেখা যায় কিছু প্রভাব বিস্তারকারী জনগোষ্ঠীর প্রভাব, তাদের যে শোষণের যে ভঙ্গিমা বা শোষণের যে ইচ্ছা বা অতিরিক্ত অর্থ লোলুপতা বা ক্ষমতা লিপ্সুর জন্য তারা কি করে, সমাজের নিচু শ্রেণীর মানুষদেরকে তারা শোষণ করে, তাদেরকে পদদলিত করে রাখার চেষ্টা করে। এর মধ্য দিয়ে কিছু সংখ্যক মানুষ বঞ্চনার শিকার হয়। তারা কিন্তু সমাজে নিজেদের ন্যূনতম যে সম্মান, ন্যূনতম যে মর্যাদা, ন্যূনতম যে অধিকার, তা কিন্তু যথার্থভাবে প্রতিষ্ঠা করতে পারে না। এমতো পরিস্থিতিতে সমাজে কিন্তু এরকম একটি একটি অবাঞ্ছিত বা অপ্রত্যাশিত অমানবিক ঘটনা বা অমানবিক পরিস্থিতি বা সামাজিক সিস্টেম কিন্তু তৈরি হয়। তা আমরা ভারতবর্ষেও দেখেছি এবং বিশ্বের বিভিন্ন সমাজ বিশ্লেষণ করলে, সমাজের যে ক্রিয়াকলাপকে বিশ্লেষণ করলে আমরা সেখানেও দেখতে পাবো। কোথাও রয়েছে উম, শাসক শ্রেণী, কোথাও রয়েছে পরাজিত শ্রেণী, বা কোথাও রয়েছে বুর্জোয়া গোষ্ঠী, কোথাও রয়েছে শোষিত গোষ্ঠী, বা কোথাও রয়েছে জমিদার প্রথা, কোথাও রয়েছে সর্বহারা গোষ্ঠীর মানুষেরা, আবার কোথাও রয়েছে ইজারাদার সিস্টেম। এরকম বিভিন্ন রকমের নামকরণ রয়েছে। যেই নামকরণগুলি বা যে সিস্টেমগুলি, সোশ্যাল সিস্টেমগুলি মূলত ভারতবর্ষের সমাজ ব্যবস্থার ইতিহাসে কিংবা বিশ্বের বিভিন্ন সামাজিক ইতিহাসে আমরা কিন্তু তাদের অস্তিত্বকে যথার্থভাবে পর্যবেক্ষণ করতে পারি। এর ফলে সমাজে যে বঞ্চিত জনগোষ্ঠীর অস্তিত্ব রয়েছে সেটি কিন্তু স্পষ্টভাবেই আমরা পর্যবেক্ষণ করতে পারি আমাদের অতীত ইতিহাসকে যথার্থভাবে বিশ্লেষণ করলে। পাশাপাশি বলা যেতে পারে আধুনিক কালেও এই বঞ্চনার শিকার, এই বঞ্চনার পরিস্থিতি, বঞ্চনার ঘটনা কিন্তু আমরা অনেক পরিমাণেও, আমরা যদি পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করি বিশ্বের প্রত্যেকটি সমাজকে, তাহলে আমরা সেখানেও কিন্তু দেখতে পাবো। তখন এই বঞ্চিত জনগোষ্ঠী যখন তাদের বঞ্চনার বিরুদ্ধে নিজেদের আত্মমর্যাদার তাগিদে, নিজেদের অধিকারের প্রশ্নে তারা যখন বেঁচে থাকার জন্য ন্যূনতম যে সম্পদ তা অ্যাক্সেস করতে চায়, পণ্য অ্যাক্সেস করতে চায়, পরিষেবা গ্রহণ করতে চায়, এরকম পরিস্থিতিতে যখন তারা কি করে, প্রতিবাদ করে, তখন তার সোশ্যাল মুভমেন্ট বা সামাজিক আন্দোলনের একটি রূপরেখা নির্মাণ করে। দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে দিস থিওরি রিলাইজ দ্য সোশ্যাল মুভমেন্ট অফ এ ডিফাইন্ড গ্রুপ ইনিশিয়েট টু ডিফেন্ড দ্য ডিফিকাল্টি অফ ডিপ্রাইভেশন অর টু ইমপ্রুভ দ্য কন্ডিশনস ফর লিভিং। অর্থাৎ এই বঞ্চিত জনগোষ্ঠী অনেকাংশে বা অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের বেঁচে থাকার জন্য যে ন্যূনতম যে পরিস্থিতির প্রয়োজনীয়তা রয়েছে, সেই পরিস্থিতি কিন্তু তাদের কাছে থাকে না। সে পরিস্থিতিকে প্রতিষ্ঠা করার জন্য বা সে পরিস্থিতি নির্মাণ করার জন্য, নিজেদের মর্যাদাকে ফিরিয়ে আনার জন্য, নিজেদের বেঁচে থাকার ক্ষেত্রে যে বিভিন্ন রকমের জটিলতা রয়েছে, সেই জটিলতাকে উপেক্ষা করার জন্য সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই আন্দোলনের পথ বেছে নেয়, যা সামাজিক আন্দোলনের একটি রূপরেখা নির্মাণ করে বা সামাজিক আন্দোলন বলে বিবেচিত হয়। এটি একটি সোশ্যাল ডিপ্রাইভেশন থিওরির মূল বিবেচ্য বিষয়। এখানে ডিপ্রাইভেশন বা বঞ্চনার শিকার থেকেই মানুষ যখন প্রতিবাদ করে, তখনই কিন্তু একটি সামাজিক আন্দোলনের রূপরেখা নির্মিত হয়। এটি হচ্ছে ডিপ্রাইভেশন থিওরির মূল আলোচ্য বিষয়। এবার ডিপ্রাইভেশন সম্পর্কেও আবার বলা হয় এরকম দু রকমের ডিপ্রাইভেশনের বিষয় রয়েছে। একটি হচ্ছে সম্পূর্ণভাবে ডিপ্রাইভড হয়েছে এমন জনগোষ্ঠী যখন প্রতিবাদ করে, সে প্রতিবাদের মধ্য দিয়ে একটি সামাজিক আন্দোলনের রূপরেখা নির্মিত হয়। আবার একটি আপেক্ষিকভাবে কম ডিপ্রাইভড হয়েছে এমন জনগোষ্ঠী যখন এই বঞ্চনার প্রতিবাদে সোচ্চার হয় বা আন্দোলনে অংশগ্রহণ করে, তার মধ্য দিয়েও কিন্তু সামাজিক আন্দোলন নির্মিত হয়। একটিকে বলা হচ্ছে অ্যাবসোলিউট ডিপ্রাইভেশন। এটিকে যেমন বলা হয়েছে বেসড অন দি গ্রিভেন্সেস অফ আইসোলেটেড অ্যান্ড অ্যাফেক্টেড গ্রুপ অফ দ্য সোসাইটি। এমন একটি জনগোষ্ঠী যা সম্পূর্ণভাবে কোনো একটি সমাজে যারা সম্পূর্ণভাবে আইসোলেটেড বা সম্পূর্ণভাবে অ্যাফেক্টেড, এই সম্পূর্ণভাবে আইসোলেটেড বা সম্পূর্ণভাবে অ্যাফেক্টেড জনগোষ্ঠী যখন নিজেদের অধিকারের প্রশ্নে, নিজেদের বঞ্চনার প্রতিবাদে যখন সোচ্চার হয়ে জনগোষ্ঠী যখন প্রতিবাদ করে এবং যখন একটি আন্দোলনের রূপরেখা নির্মাণ করে,
তখন সেই আন্দোলনকেই সামাজিক আন্দোলন বলে উল্লেখ করা হয়। এরপরের ক্ষেত্রে বলা হয়েছে রিলেটিভ ডিপ্রাইভেশন। রিলেটিভ ডিপ্রাইভেশনের যে মূল বিবেচ্য বিষয় সেটি হচ্ছে যে বেসড অন দ্য ডিসঅ্যাডভান্টেজেস পজিশনস অফ এ গ্রুপ ইন সোসাইটি, অর্থাৎ সমাজে যখন তাদের যে মর্যাদা, তাদের যে স্থান, তা তুলনামূলকভাবে মর্যাদা যখন কিসের উপর ভিত্তি করে থাকবে, যখন তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অর্থাৎ একটা হচ্ছে সম্পূর্ণভাবে বঞ্চিত, সম্পূর্ণভাবে এফেক্টেড, আরেকটি হচ্ছে আপেক্ষিকভাবে সুযোগ সুবিধা তারা পায় না। এরকমভাবে যারা ডিপ্রাইভড, অর্থাৎ ডিপ্রাইভটা দুরকমভাবে বলা হয়েছে। একটি হচ্ছে তুলনামূলকভাবে কম, যারা সুযোগ সুবিধা পায় না, এই ধরনের ডিপ্রাইভেশন, যেটাকে রিলেটিভ ডিপ্রাইভেশন উল্লেখ করা হচ্ছে, বলা হচ্ছে। আবার আরেকটি ডিপ্রাইভেশন বলা হচ্ছে যেটি সম্পূর্ণভাবে ডিপ্রাইভড হচ্ছে, সম্পূর্ণভাবে বঞ্চনার শিকার হচ্ছে, তখন সেটিকে বলা হচ্ছে অ্যাবসোলিউট ডিপ্রাইভেশন। তাহলে এই যে অ্যাবসোলিউটলি ডিপ্রাইভড আর রিলেটিভ ডিপ্রাইভড, এই দু ধরনের জনগোষ্ঠী যখন নিজেদের ন্যূনতম সম্মানের তাগিদে, জীবন ধারণের তাগিদে, বেঁচে থাকার উদ্দেশ্যে তারা যখন কোনো কোনো জটিল শক্তি বা অপশক্তির বিরুদ্ধে লড়াই করে বা প্রতিবাদ করে, তখনই কিন্তু সেখান থেকে একটি আন্দোলনের রূপরেখা নির্মিত হয়। তাকেই কিন্তু সোশ্যাল মুভমেন্ট বলে উল্লেখ করা হয়। এটি ডিপ্রাইভেশন থিওরির একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে রিসোর্স মোবিলাইজেশন থিওরি অফ সোশ্যাল মুভমেন্ট। রিসোর্স মোবিলাইজেশন এই শব্দটির মধ্যেই রয়েছে যে সম্পদের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, কিন্তু তবুও সেই সম্পদ যথার্থভাবে মানুষ অ্যাক্সেস করতে চাইলেও করতে পারছে না, অর্থাৎ সম্পদকে যথার্থভাবে কাজে লাগাতে পারছে না। তাদের যে ন্যূনতম যোগ্যতা রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে, সেগুলোকে তারা যোগ্যতা বা প্রয়োজনীয়তা অনুসারে যখন সম্পদকে কাজে লাগাতে পারছে না, কিন্তু সম্পদের অ্যাভেলেবিলিটি রয়েছে, সে সম্পদকে কাজে লাগানোর উদ্দেশ্যে, সম্পদকে কাজে লাগানোর জন্য যখন একটা গণ আন্দোলন বা একটা জন আন্দোলন বা একটা সমষ্টিগত প্রতিবাদ এর পরিস্থিতি বা পরিপ্রেক্ষিত নির্মিত হয়, তাকেও কিন্তু সোশ্যাল মুভমেন্ট বলে উল্লেখ করা হয়। এবং এক্ষেত্রে বলা হচ্ছে রিসোর্স মোবিলাইজেশনের কথা, অর্থাৎ সম্পদকে যথার্থভাবে কাজে লাগানো, সম্পদকে যাতে যথার্থভাবে ইউটিলাইজ করা যায়। ডিপ্রাইভেশন থিওরির মূল নির্ধারক হিসেবে যেমন বলা হয়েছে যে এখানে হচ্ছে বঞ্চিত জনগোষ্ঠী, তাদের জীবন অবস্থা, তাদের জীবনযাপন প্রণালী, সেটির থেকে উঠে আসার জন্য। আর দ্বিতীয়, এখানে রিসোর্স মোবিলাইজেশন থিওরির মূল বিষয় রয়েছে সম্পদ তো প্রচুর রয়েছে, সম্পদের পর্যাপ্ত সহজলভ্যতা রয়েছে, কিন্তু সেই সম্পদের সহজলভ্যতা থাকা সত্ত্বেও সেই সম্পদকে কাজে লাগানো যাচ্ছে না, সেটাকে ইউটিলাইজ করা যাচ্ছে না। সেই সম্পদকে যাতে ইউটিলাইজ করা যায় তার জন্যই, তাই সেই অধিকারের দাবিতে যখন মানুষ একসঙ্গে প্রতিবাদ করে সমষ্টিগতভাবে, তখনই সেটি হচ্ছে একটি আন্দোলনের রূপ নেয়, সামাজিক আন্দোলনের রূপ নেয় বা সামাজিক আন্দোলনের প্রেক্ষিত নির্মাণ করে। তাকেই তখন সেটিকে সোশ্যাল মুভমেন্ট বলা হয়। এটি হচ্ছে রিসোর্স মোবিলাইজেশন থিওরির মূল আলোচ্য বিষয়। এখানে আমরা টেকনিক্যালি কতগুলো বিষয় উল্লেখ করেছি যে দিস থিওরি রিলাইজ দ্যাট অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস আর বেসিক টু স্টিমুলেট দ্য সোশ্যাল মুভমেন্ট। তো সামাজিক আন্দোলনের প্রধান কারণ হিসেবে কিন্তু এখানে বলা হচ্ছে যে অ্যাভেলেবিলিটি অফ রিসোর্স, অর্থাৎ সম্পদের সহজলভ্যতা, পর্যাপ্ত সরবরাহ। সম্পদ যখন পর্যাপ্ত রয়েছে, সেই পর্যাপ্ত সম্পদকে থাকা সত্ত্বেও যখন ইউজ করা যাচ্ছে না, কাজে লাগানো যাচ্ছে না নিজেদের জীবনযাত্রার উন্নতির ক্ষেত্রে বা নিজেদের মর্যাদার উন্নতির ক্ষেত্রে, তখন সেই সম্পদকে যাতে যথার্থভাবে কাজে লাগানো যায়, সেই প্রতিবাদে, সেই দাবিতে যখন মানুষ সমষ্টিগতভাবে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করে, তখনই কিন্তু একটি সামাজিক আন্দোলনের রূপরেখা নির্মিত হয়। দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে সোশ্যাল গ্রুপ অফ লো অর জিরো অ্যাক্সেসিবিলিটি অন দ্য অ্যাভেলেবল রিসোর্সেস ইন্টেন্ড টু মুভ ফর বেটার লাইফস্টাইল। এখানে বলা হয়েছে যে সম্পদ তো রয়েছে, অনেকাংশে সম্পদের পর্যাপ্ত সহজলভ্যতা রয়েছে, কিন্তু সেই সম্পদকে কিছু সংখ্যক জনগোষ্ঠী 0% ব্যবহার করতে পারে না, জিরো অ্যাক্সেসিবিলিটি তাদের কাছে রয়েছে, বা অতি স্বল্প মাত্রায় তারা অ্যাক্সেস করতে পারছে। অর্থাৎ স্বল্প মাত্রায় অ্যাক্সেস করতে পারছে বা জিরো লেভেলে অ্যাক্সেস করতে পারছে, এরকম জনগোষ্ঠীর এই ধরনের জনগোষ্ঠী যখন তারা যখন সেই বিষয়গুলিকে অ্যাক্সেস করতে চায় এবং অ্যাক্সেস করার দাবিতে যখন প্রতিবাদের পথে যায়, তখন কিন্তু সেটি এটি সামাজিক আন্দোলনের রূপরেখা নির্মাণ করে বা রচনা করে। এটি একটি বিষয়। এরপরে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে কি, যে গ্রুপ উইথ গ্রিভেন্স লাইকস টু অ্যাক্সেস ডিফারেন্ট রিসোর্সেস। এমন একটি গোষ্ঠী, তারা তাদের দাবি কি রয়েছে, তাদের অভিযোগ কি রয়েছে, তাদের অভিযোগ রয়েছে
যে প্রচুর সম্পদ রয়েছে, কিন্তু সে সম্পদকে যথার্থভাবে তারা কাজে লাগাতে পারছে না বা তারা অ্যাক্সেস করতে পারছে না। তাদের বেঁচে থাকার জন্য যে পরিমাণ সম্পদের সম্পদের প্রয়োজনীয়তা রয়েছে, যে ন্যূনতম সম্পদের প্রয়োজনীয়তা রয়েছে, সে সম্পদের সেই ন্যূনতম সম্পদকেও তারা কিন্তু কাজে লাগাতে পারছে না। তখন সেই সম্পদগুলিকে কাজে যাতে লাগানো যায়, যেমন এখানে উল্লেখ করা হয়েছে অর্থ, যেমন বলা হয়েছে বিদ্যা বা জ্ঞান, বা বলা হয়েছে সামাজিক মর্যাদা, কখনো বা বলা হয়েছে মিডিয়া সাপোর্ট, বা এখানে বলা হয়েছে ক্ষমতা। হয়তো ক্ষমতা রয়েছে কিংবা মিডিয়া সাপোর্ট রয়েছে, সোশ্যাল স্ট্যাটাস রয়েছে, নলেজ রয়েছে, মানি রয়েছে, কিন্তু কোনো জনগোষ্ঠী দেখা যাচ্ছে তাদের ন্যূনতম বেঁচে থাকার জন্য অর্থ তাদের কাছে নেই, কিংবা ন্যূনতম বেঁচে থাকার জন্য যে জ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো অ্যাক্সেস করতে পারছে না, কারণ সেখানে শিক্ষা প্রতিষ্ঠান তো রয়েছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা বিভিন্ন রকমের যে নলেজ ডিস্ট্রিবিউশন বা নলেজ ডিসেমিনেশনের যে প্রসেস বা প্রসিডিওর, সেগুলো না থাকার জন্য জ্ঞানের সহজলভ্যতা থাকা সত্ত্বেও জ্ঞানকে কিন্তু কাজে লাগানো যাচ্ছে না। কিংবা বলা যেতে পারে সামাজিক মর্যাদা লাভের সম্ভাবনা রয়েছে, তৎসত্ত্বেও সামাজিক মর্যাদা তারা লাভ করতে পারছে না। এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই সমস্ত বিষয়গুলিকে যখন কাজে লাগানো যাতে যায়, অর্থাৎ অ্যাভেলেবেল নলেজকে যাতে কাজে লাগানো যায়, অ্যাভেলেবেল মানিকে যাতে কাজে লাগানো যায়, অ্যাভেলেবেল সোশ্যাল স্ট্যাটাসটাকে যদি যদি আমরা কাজে লাগাতে পারি, মানে মানুষ কাজে লাগাতে পারে, বা তাদের ওখানে যে ক্ষমতা এন্টারটেইন করার একটা অপশান বা প্রভিশন রয়েছে, সেটাকে যাতে কাজে লাগানো যায়, তার প্রতিবাদে সেই উদ্দেশ্যকে সামনে রেখে যখন কোনো জনগোষ্ঠী প্রতিবাদের পথে যায় বা প্রতিবাদ করে সমষ্টিগতভাবে, তখন কিন্তু এটি সামাজিক আন্দোলনের রূপরেখা নির্মাণ করে। এটি হচ্ছে সোশ্যাল মোবিলাইজেশন থিওরির একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। সুতরাং রিসোর্স মোবিলাইজেশন থিওরির মূল বক্তব্যই হচ্ছে যে অ্যাভেলেবেল রিসোর্সকে যাতে যথার্থভাবে মোবিলাইজ করা যায়, অ্যাভেলেবেল রিসোর্সকে যাতে যথার্থভাবে কাজে লাগানো যায়, জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে, নিজেদের মর্যাদাকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, নিজেদের যে বঞ্চিত যে অবস্থা, সেই বা যে খামতি বা ঘাটতির যে জায়গাগুলি রয়েছে, সেগুলোকে যথার্থভাবে যাতে পূরণ করা যায়, সেই খামতিগুলোকে মিনিমাইজ করা যায় রিসোর্স ইউটিলাইজেশনের মাধ্যমে, তার প্রতিবাদে যখন সমষ্টিগতভাবে মানুষ সংঘবদ্ধ হয় বা প্রতিবাদ করে, তখন কিন্তু একটি সামাজিক আন্দোলনের রূপরেখা নির্মিত হয়। এটি হচ্ছে রিসোর্স মোবিলাইজেশন থিওরির মূল আলোচ্য বিষয়। এরপরে সোশ্যাল মুভমেন্টের যে আরেকটি থিওরি সম্পর্কে আমরা সমাজতত্ত্বের আলোচনায় বিশেষভাবে দেখতে পাই, সেটি হচ্ছে পলিটিক্যাল প্রসেস থিওরি। এই পলিটিক্যাল প্রসেস থিওরির মূল বিবেচ্য বিষয় কি? পলিটিক্যাল প্রসেস থিওরির মূল বিবেচ্য বিষয় হচ্ছে যে মূলত এটি হচ্ছে পলিটিক্যাল বিভিন্ন রকম অপরচুনিটি, পলিটিক্যাল অপরচুনিটিকে অ্যাক্সেস করার জন্য, বিভিন্ন রাজনৈতিক সুযোগ সুবিধাকে অ্যাক্সেস করার জন্য, রাজনৈতিক সুযোগ সুবিধাকে অ্যাক্সেস করার জন্য যখন কোনো একটি জনগোষ্ঠী বা জনসম্প্রদায় সমষ্টিগতভাবে কোনো আন্দোলনের পথে যায়, কোনো প্রতিবাদের পথে যায়, বা সে বিভিন্ন রকমের যে রাজনৈতিক দুর্বলতার জায়গা রয়েছে, সেই রাজনৈতিক দুর্বলতার জায়গাগুলিকে বা যে খামতির জায়গাগুলি রয়েছে, সেগুলিকে জনসম্মুখে তুলে ধরে তার প্রতিবাদ করতে বা করার মধ্য দিয়ে যখন তারা নিজেদের পলিটিক্যাল অপরচুনিটিকে অ্যাক্সেস করতে চায়, সে পলিটিক্যাল অপরচুনিটিকে অ্যাক্সেস করার দাবিতে যখন কোনো আন্দোলন বা সমষ্টিগত প্রতিবাদের একটি বাতাবরণ বা পরিস্থিতি নির্মিত হয়, তখন সেটিও কিন্তু সোশ্যাল মুভমেন্ট বলে বিবেচিত হয়। এটি হচ্ছে পলিটিক্যাল প্রসেস থিওরির একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এখানে আমাদের মনে রাখা দরকার যে দিস থিওরি রিলাইজ অন দ্য থ্রি ভাইটাল কম্পোনেন্টস অফ সোশ্যাল মুভমেন্ট। বলছে যে সামাজিক আন্দোলনের ক্ষেত্রে এই থিওরির মতে সামাজিক আন্দোলনের ক্ষেত্রে তিনটি উপাদান বিশেষ ভূমিকা পালন করে। কি কি তিনটি উপাদান? একটি উপাদানকে বলা হয়েছে ইনসার্জেন্ট কনসাসনেস। ইনসার্জেন্ট কনসাসনেস কথাটির অর্থ কি? এখানে বলা হয়েছে স্ট্রং সেন্স অফ পলিটিক্যাল ডিপ্রাইভেশন অর গ্রিভেন্সেস অর পলিটিক্যাল ইনজাস্টিস। অর্থাৎ দেখা যাচ্ছে যে যখন কোনো একটি সমাজ ব্যবস্থায় বা কোনো একটি বিশেষ প্রদেশে, কোনো একটি সমাজ ব্যবস্থায় বা কোনো একটি বিশেষ প্রদেশে এই রকম ঘটনাগুলি দেখতে পাওয়া যাচ্ছে, কীরকম? কোনো রাজনৈতিক অন্যায় দেখা যাচ্ছে, রাজনৈতিক অবিচার যেখানে দেখা যাচ্ছে, যেখানে রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে একটি অভিযোগ রয়েছে, গ্রিভেন্স রয়েছে, এবং মানুষ রাজনৈতিকভাবে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে তারা ডিপ্রাইভড হচ্ছে, এরকম পরিস্থিতিতে
এই পরিস্থিতিগুলি সম্পর্কে যখন স্ট্রং কনসাসনেস থাকে, স্ট্রং সেন্স থাকে কোনো জনগোষ্ঠীর, কোনো জনসম্প্রদায়ের, এবং সেই সম্প্রদায় যখন সেই পলিটিক্যাল ইনজাস্টিস হোক বা সেই পলিটিক্যাল গ্রিভেন্স হোক বা পলিটিক্যাল যে ডিপ্রাইভেশন হোক, তার প্রতিবাদে সেইটাকে আইসোলেট করার জন্য, সেইটিকে ডেস্ট্রয় করার জন্য যখন কোনো জনগোষ্ঠী একত্রিত হয়ে একটি প্রতিবাদের পথে যায়, আন্দোলনের পথে যায়, তখন কিন্তু একটি সামাজিক আন্দোলনের রূপরেখা নির্মিত হয়। সেই জন্য বলা হচ্ছে, এই থিওরির মতে বলা হচ্ছে, ইনসার্জেন্ট কনসাসনেস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, একটা ভাইটাল ফ্যাক্টর সোশ্যাল মুভমেন্টের ক্ষেত্রে। দ্বিতীয় যে ফ্যাক্টরটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রেংথ। সেটি কি? অর্গানাইজেশনাল স্ট্রেংথটা কি? অর্গানাইজেশনাল স্ট্রেংথ হচ্ছে যে কোনো একটি জনগোষ্ঠী যখন এই যে পলিটিক্যাল যে ইনজাস্টিস বা পলিটিক্যাল যে গ্রিভেন্স বা পলিটিক্যাল ডিপ্রাইভেশন, এটির প্রতিবাদে যখন সংঘবদ্ধ হয়, তারা যে সংঘবদ্ধ যখন হচ্ছে, সে সংঘবদ্ধ হওয়ার ক্ষেত্রে দেখতে হবে যে তাদের সমষ্টিগত হওয়ার যে শক্তি, সে শক্তিটা কতটা, এখানে তাদের স্ট্রং লিডারশিপ রয়েছে কিনা, সেখানে সাফিসিয়েন্ট রিসোর্স রয়েছে কিনা এই মুভমেন্টটাকে, অর্থাৎ এই যে জনপ্রচেষ্টা, সেই জনপ্রচেষ্টাকে লক্ষ্যাভিমুখে পরিচালন করার জন্য, একটি নির্দিষ্ট দিকে পরিচালন করার ক্ষেত্রে উপযুক্ত সম্পদ রয়েছে কিনা, এখানে লিডারশিপ সিস্টেম রয়েছে কিনা। যদি ভালো লিডারশিপ সিস্টেম থাকে এবং সাফিসিয়েন্ট রিসোর্স অ্যাভেলেবিলিটি থাকে, সাফিসিয়েন্ট রিসোর্স থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যেটা বিষয় সেটি কি, যে বলা হবে যে সেই যে অর্গানাইজেশন, তাদের কিন্তু স্ট্রেংথ রয়েছে, অর্থাৎ সেই হাইলি স্ট্রেংথযুক্ত সেই অর্গানাইজেশন, যে পলিটিক্যাল যে ইনজাস্টিস বা পলিটিক্যাল ডিপ্রাইভেশন বা পলিটিক্যাল গ্রিভেন্সের বিরুদ্ধে তারা কিন্তু সোচ্চার হতে পারবে, তারা প্রতিবাদ করতে পারবে, তারা কিন্তু তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। সেই জন্য বলা হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রেংথ কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার, যে প্যারামিটারটি ঠিক করে দেবে যে কোনো সোশ্যাল মুভমেন্ট এফেক্টিভ হবে কি হবে না। এরপরে তৃতীয় গুরুত্বপূর্ণ প্যারামিটারের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে পলিটিক্যাল অপরচুনিটিস। এবার পলিটিক্যাল অপরচুনিটিস বলতে এখানে সমাজতাত্ত্বিকগণ বিশেষ একটি জায়গাকে উল্লেখ করেছে, সেটি কি? ভালনারেবিলিটি অফ এক্সিস্টিং পলিটিক্যাল সিস্টেম অর পলিটিক্যাল ক্রাইসিস ইন এক্সিস্টিং সিস্টেম। এখানে বলা হচ্ছে যে দুর্বলতা, ভালনারেবিলিটি অফ এক্সিস্টিং পলিটিক্যাল সিস্টেম, কথাটির অর্থ হচ্ছে যে পলিটিক্যাল সিস্টেমটা রান করছে কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিমণ্ডলে বা কোনো একটি অঞ্চলে, তাদের যে দুর্বলতা, তাদের যে অক্ষমতা, তাদের মধ্যে যে বিভিন্ন রকম ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইসিস, এক্সিস্টিং সিস্টেমের মধ্যে যে পলিটিক্যাল ক্রাইসিস, সে পলিটিক্যাল ক্রাইসিস যদি প্রচুর পরিমাণে থাকে, সেই ক্রাইসিসকে মিনিমাইজ করার জন্য বা সে ক্রাইসিসকে অ্যাভয়েড করে পলিটিক্যাল জাস্টিস এস্টাবলিশ করার উদ্দেশ্যে মানুষ যখন কি হয়, সংঘবদ্ধ হয়। অর্থাৎ বলা হচ্ছে, যদি কোনো ভালনারেবিলিটি নেই, এরকম যদি পলিটিক্যাল সিস্টেম থাকে, সেক্ষেত্রে কিন্তু সোশ্যাল মুভমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকে। অর্থাৎ পলিটিক্যাল ক্রাইসিস নেই, একটি ভালো এস্টাবলিশড পলিটিক্যাল সিস্টেম রান করছে, সেক্ষেত্রে কিন্তু সোশ্যাল মুভমেন্টের পরিপ্রেক্ষিত কিন্তু নির্মিত হয় না। সেজন্য এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে সোশ্যাল মুভমেন্ট তৈরি হওয়ার পিছনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বা স্টিমুলেটিং কম্পোনেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে পলিটিক্যাল অপরচুনিটি। এটাকে বলা হচ্ছে যেমন ভালনারেবিলিটি অফ এক্সিস্টিং পলিটিক্যাল সিস্টেম, যে এক্সিস্টিং পলিটিক্যাল সিস্টেম রয়েছে তার দুর্বলতা, তার অক্ষমতা, তার অযোগ্যতা, এই অযোগ্যতা বা দুর্বলতা বা অক্ষমতা, এইটি হচ্ছে পলিটিক্যাল অপরচুনিটি। এবং এই পলিটিক্যাল অপরচুনিটিটাকে নেওয়ার জন্য যখন কোনো জনগোষ্ঠী বা তার মধ্যে থাকা কোনো বিশেষ রকমের লিডারশিপ বা সেই 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 অক্ষমতাটাকে কাজে লাগিয়ে যখন পলিটিক্যাল ইনজাস্টিস বা পলিটিক্যাল গ্রিভেন্সের জায়গাটিকে অ্যাভয়েড করতে এবং পলিটিক্যাল যে রাইট, সেটাকে এস্টাবলিশ করার জন্য যখন বহু সংখ্যক মানুষ বা কোনো সমষ্টিগত প্রচেষ্টাকে একটা একটি লক্ষ্যের অভিমুখে পরিচালন করা হয়, তখন সেটিকে সোশ্যাল মুভমেন্ট বলে চিহ্নিত করা হয়। তাই এখানে বলা হচ্ছে সোশ্যাল মুভমেন্ট উইল ইনিশিয়েটেড অ্যাজ পার দি পলিটিক্যাল প্রসেস থিওরি। এই থিওরি অনুসারে বলা হচ্ছে কি, সোশ্যাল মুভমেন্ট উইল ইনিশিয়েট টু অ্যাক্সেস দ্য পলিটিক্যাল অপরচুনিটি। বলা হচ্ছে মূলত পলিটিক্যাল অপরচুনিটিকে অ্যাক্সেস করার জন্যই সোশ্যাল মুভমেন্টটা কিন্তু হয়। এটি হচ্ছে এই থিওরির মূল বক্তব্য, যে রাজনৈতিক যে সুযোগ রয়েছে, অর্থাৎ দেখা গেল কোনো একটি রাজ্যের রাজা, হ্যাঁ, কোনো একটি রাজ্যের রাজা বা তার যে মন্ত্রী পরিষদ, সে মন্ত্রী পরিষদ বা রাজা হচ্ছে অক্ষম বা দুর্বল। সেই অক্ষমতা বা দুর্বলতাকে দূর করার জন্য, বা সেই অক্ষমতা বা দুর্বলতা হচ্ছে সেই রাজ্যের বসবাসকারী কোনো প্রজা বা অন্য কোনো শক্তি বা প্রতিবেশী শক্তির মধ্যে থেকে থাকা কোনো রকমের জনসম্প্রদায় যদি স্ট্রং হয়, অত্যন্ত শক্তিশালী হয়, এবং তাদের মধ্যে যদি কোনো রকমের উচ্চ মর্যাদা সম্পন্ন কোনো নেতৃত্ব থাকে,
তারা কিন্তু সেই যে অক্ষম রাজাদের বা মন্ত্রী পরিষদের বিরুদ্ধে কিন্তু কি বলে তারা প্রতিবাদ করে বা যুদ্ধ ঘোষণা করে। এবং এইটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যে পলিটিক্যাল ভালনারেবিলিটি যেটা রয়েছে, দুর্বলতা রয়েছে, সেটি কিন্তু হচ্ছে পলিটিক্যাল অপরচুনিটি এই সোশ্যাল মুভমেন্টের ক্ষেত্রে। এটি হচ্ছে পলিটিক্যাল প্রসেস থিওরির মূল বিবেচ্য বিষয়। এরপরে একটি চতুর্থ বা সর্বশেষ যে থিওরিটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে নিউ সোশ্যাল মুভমেন্ট থিওরি। এই নিউ সোশ্যাল মুভমেন্ট থিওরিটি হচ্ছে অত্যন্ত আধুনিক কালের একটি ধারণা, যা সমাজতত্ত্ব বা বিভিন্ন রকম সমাজবিজ্ঞানের অনুশীলনে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। বলা হচ্ছে দিস থিওরি রিয়েলাইজ দ্যাট কজেস অফ কালেকটিভ আইডেন্টিটি অর ডিফাইনার্স অফ সোশ্যাল মুভমেন্টস আর, বলছে যে এই যে মুভমেন্টটা হবে, এই যে জন আন্দোলন বা জনপ্রতিবাদ হবে, এর কি নির্ধারকগুলি কি কি হবে? শুধুমাত্র অর্থনৈতিক আম, অনৈতিকতা বা অর্থনৈতিক অবিচার একমাত্র কারণ নয় সোশ্যাল মুভমেন্টের ক্ষেত্রে। এখানে বলা হচ্ছে এই সোশ্যাল মুভমেন্টের ক্ষেত্রে কারণ অনেক রয়েছে। কি কি কারণ রয়েছে? যেমন এখানে বলা হয়েছে একটি কারণ, জেন্ডার ইজ দ্য ডিফাইনার অফ কালেকটিভ অ্যাকশন। এই যে প্রতিবাদ, এই প্রতিবাদের একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে উল্লেখ করা হয়েছে লিঙ্গ। যেমন আমরা জানি অতি আধুনিককালে নারী সুরক্ষা বা নারী মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে আছে কিন্তু বিশ্বের বহু রাষ্ট্রে তারা মানে জনগণের সংগঠিত রূপে কিন্তু জনগণ কিন্তু প্রতিবাদ করছে এবং তাদের নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সেজন্য এখানে বলা হচ্ছে শুধু অর্থনৈতিক ডিপ্রাইভেশন নয়, এখানে বলছে কোনো জেন্ডার যখন তাদের নিজেদের আইডেন্টিটিকে এস্টাবলিশ করার জন্য, হ্যাঁ, জেন্ডারের নিরিখেও কিন্তু আজকে সামাজিক আন্দোলন হচ্ছে বা হতে পারে। দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলা হয়েছে কালচার, সংস্কৃতি আর একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। কোনো একটি সংস্কৃতি কিন্তু এই কালেকটিভ অ্যাকশনের একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার হতে পারে। যেমন ধরা যাক অতি আধুনিককালে ভারতবর্ষের যদি রাজনৈতিক অবস্থাকে বিচার বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে আমরা পরাধীন অবস্থায়, অর্থাৎ দীর্ঘ কয়েকশো বছর যখন আমরা পরাধীন ভারতীয়রা ছিলাম, পরাধীন অবস্থায় যখন আমরা আমাদের নিজস্ব যে কৃষ্টি বা সংস্কৃতিকে হারাতে বসেছি, সে হারিয়ে যাওয়া সে কৃষ্টি বা সংস্কৃতিকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য বা পুনরুত্থাপনের জন্য কিন্তু আজকে কি দেখা যাচ্ছে, সামাজিক ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রতিবাদের বাতাবরণ বা প্রতিবাদের একটি আবহ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সে প্রতিবাদের আবহ কিন্তু মূলত কাকে কেন্দ্র করে? সে সাংস্কৃতিক পুনরুত্থাপনের বা পুনরুদ্ধারের উদ্দেশ্যেই কিন্তু এই একটি প্রতিবাদের বাতাবরণ সমগ্র ভারত জুড়ের বিভিন্ন সমাজ ব্যবস্থায় কিন্তু আমরা দেখতে পাই। সেজন্য এখানে বলা হচ্ছে এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ যার মাধ্যমে সোশ্যাল মুভমেন্ট হতে পারে, সেটি হচ্ছে কালচার। এরপরে বলা হয়েছে যৌনতা, সেক্সুয়ালিটি ইজ আ ফ্যাক্টর টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টেট অফ কালেকটিভ অ্যাকশন। এই যৌনতাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ আধুনিক কালের একটি নির্ণায়ক। যৌনতার জন্যও কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বহু সামাজিক ক্ষেত্রে বিভিন্ন রকম প্রতিবাদ, বিভিন্ন রকমের সমস্যা বা বিভিন্ন রকমের আন্দোলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যৌনতাও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যেটা হচ্ছে অত্যন্ত আধুনিক কালের একটি বিবেচ্য বিষয়। এরপরে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে পলিটিক্স অ্যান্ড আইডিওলজি আর ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর অফ কালেকটিভ অ্যাকশন। এই কালেকটিভ অ্যাকশন বা এই যে সোশ্যাল মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু পলিটিক্স একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং আইডিওলজি আর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কোন আইডিওলজিতে বেস করে কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন মুভ করছে, যদি কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের যদি ভালো একটি আইডিওলজি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সোশ্যাল মুভমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু যদি দেখা যায় যদি কোনো পলিটিক্যাল পার্টির বা পলিটিক্যাল অর্গানাইজেশনের আইডিওলজিক্যাল ক্রাইসিস বা ভালনারেবিলিটি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিন্তু সে বহু সংখ্যক মানুষ বা জনগোষ্ঠীর একটি প্রতিবাদ এর ভাবমূর্তি কিন্তু গড়ে ওঠে বা একটি বাতাবরণ নির্মিত হয়। যাই হোক, সোশ্যাল মুভমেন্টের ক্ষেত্রে যে সমস্ত থিওরিগুলি নিয়ে আমরা আলোচনা করলাম তার মধ্যে প্রথম থিওরিটি নিয়ে আলোচনা করছি ডিপ্রাইভেশন থিওরি, যেখানে মূলত বলা হচ্ছে যে সমাজের কিছু সংখ্যক মানুষ বা কোনো জনসমষ্টি যখন বঞ্চনার শিকার হচ্ছে এবং সে বঞ্চনার শিকার হওয়া থেকে, সে বঞ্চনার জায়গা থেকে নিজেদের যে সম্মান, নিজেদের মর্যাদাকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য তারা সামাজিক আন্দোলনের পথ বেছে নেয় বা সোশ্যাল মুভমেন্টের দিকে যায়। এটি একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় বলে উল্লেখ করেছে ডিপ্রাইভেশন থিওরিতে। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যে থিওরিটি আলোচনা করলাম রিসোর্স মোবিলাইজেশন থিওরি, সেই রিসোর্স মোবিলাইজেশন থিওরির মূল আলোচ্য বিষয় বলা হচ্ছে যে এমন প্রচুর সম্পদের সহজলভ্যতা রয়েছে
বা সেই সম্পদের আম, উপযুক্ত সরবরাহ রয়েছে, কিন্তু সম্পদের সহজলভ্যতা থাকা সত্ত্বেও, যেমন অর্থ হতে পারে, জ্ঞান হতে পারে, সামাজিক মর্যাদা হতে পারে, ক্ষমতা হতে পারে এরকম বহু রকমের সম্পদ রয়েছে, কিন্তু এই সম্পদগুলি থাকা সত্ত্বেও সেই সম্পদগুলিকে যথার্থভাবে আমরা ইউটিলাইজ করতে পারি না। অর্থাৎ যখন বহু সংখ্যক মানুষ সম্পদগুলিকে ইউটিলাইজ করতে পারছে না এবং না পারা থেকে তারা যখন কি হচ্ছে প্রতিবাদের পথে যাচ্ছে, তখনই একটি নতুন সামাজিক এটি মুভমেন্টের ক্ষেত্র নির্মাণ করছে বা সামাজিক আন্দোলনের পরিপ্রেক্ষিত কিন্তু নির্মাণ করছে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ থিওরিটি সম্পর্কে আমরা আলোচনা করলাম, সেই থিওরিটি হচ্ছে যে পলিটিক্যাল প্রসেস থিওরি, যেখানে দেখা যায় পলিটিক্যাল অপরচুনিটি রয়েছে। অর্থাৎ কোনো একটি ভৌগোলিক পরিমণ্ডলে বা কোনো একটি রাজ্য হতে পারে বা রাষ্ট্র হতে পারে, সেখানে যদি কোনো রকমে দেখা যায় যে রাজনৈতিক অক্ষমতা, রাজনৈতিক দুর্বলতা, রাজনৈতিক অবিচার, সেগুলির প্রতিবাদে যখন সাধারণ মানুষ সোচ্চার হয়, সমষ্টিগতভাবে যখন মানুষের কর্মপ্রয়াস বা কর্ম উদ্যোগ, হ্যাঁ, যখন একটি লক্ষ্যাভিমুখে পরিচালিত হয়, তখন কিন্তু একটি তখন একটি সামাজিক আন্দোলনের রূপরেখা নির্মাণ করে। এরপরে যেটির কথা বলা হয়েছে, অত্যন্ত আধুনিক কালের যে সমস্ত নির্ধারকগুলি, যেগুলি সামাজিক আন্দোলনের বা সামাজিক প্রতিবাদের বাতাবরণ বা এই কালেকটিভ মুভমেন্টের একটি ক্ষেত্র নির্মাণ করে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হিসেবে বলা হয়েছে জেন্ডার, দ্বিতীয় প্যারামিটার হিসেবে বলা হয়েছে কালচার, এবং তৃতীয় বলা হয়েছে সেক্সুয়ালিটি, এবং চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয়টি হিসেবে উল্লেখ করা হয়েছে পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল আইডিওলজি। এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু সামাজিক আন্দোলনের রূপরেখা বা পরিপ্রেক্ষিত নির্মিত হয়। যাই হোক, আমরা এতক্ষণ ধরে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম, আপনারা মনোযোগ সহকারে শুনলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।